আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা তাদের জন্যই শুধুমাত্র যাদের জাস্ট কিছুদিন পরেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এসএসসি ব্যাচ বিশেষ করে ২৫ এর জাস্ট আর আমি যখন থেকে ভিডিওটা বানাচ্ছি তখন থেকে গুনে, গুনে হিসাব করলাম ২৬ টা দিন আছে সময়। তো মেইনলি আমরা ২৫ দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত তাদের প্রপার মাস্টার প্ল্যান থেকে শুরু করে স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত পড়াশোনাটায়, কীরকমভাবে এখানে একটা সুন্দর কামব্যাক তৈরি করা সম্ভব সেটা নিয়ে আজকে এই ভিডিওর ভিতরে কথা বলব। আমি সাধারণত ভাইয়া তোমাদের সাথে এরকম কিছু বিষয় নিয়ে মানে হাজির হই না যেটা আসলে লজিক্যালি দেখা যায় যে ইররিলেভেন্ট, সম্ভব না, ইম্পসিবল কাইন্ড অফ এরকম। ঠিক আছে? সো আজকের এই জিনিসটা বানানোর জন্য বেশ কিছু কথাবার্তা আমরা ঠিকঠাক করব। ফার্স্ট অফ অল সব কিছু বাদ দিয়ে যদি তুমি চিন্তা করো যে ভাই এই সময়ে এসেও তোমার আসলে ফিরে আসা উচিত, একটা কামব্যাক বানানো উচিত, একটা কামব্যাক করা উচিত, তাহলে তোমার জন্য আমি প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ডিটারমিনেশন। তুমি যদি ডিটারমাইন্ড হও তাহলেই হচ্ছে বাকি ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি পারবা এতটুকু চিন্তা কইরো, তাহলেই শুধুমাত্র তোমার পুরো ভিডিওটা দেখে লাভ হবে। এছাড়া যদি চিন্তা করো যে ভাইয়া না দেখি কি বলেন না বলেন হ্যান ত্যান হট এভার কিছু একটা হইতে পারে বোধহয়, এমন চিন্তা ভাবনা করলে তোমার জন্য এই ভিডিওটা যদি 5 মিনিট হয়, 7 মিনিট হয়, 10 মিনিট হয়, সেটাও তোমাদের জন্য সময় নষ্ট হবে। সো তোমাকে আমি ডিসকারেজ করবো যে তুমি আর বাকি ফার্দার দেখো না। বাট লিটারেলি তুমি যদি আসলে খুব বেশি পরিমাণে ডিটারমাইন্ড হও যে আমাকে কিছু করতে হবে, আমাকে কামব্যাক করতে হবে, আমাকে এখান থেকে ফেরত আসতে হবে, যা হইছে হইছে, যা করছি আর না, আমার যতটুকু গ্যাপ আছে সেতটুকু কমপ্লিট করতে হবে। পুরো রোজা থেকে শুরু করে চিন্তা করছিলাম 8 ঘন্টা 10 ঘন্টা পড়া শুরু করবো, এখন পর্যন্ত আমি আমার শরীরের সাথেই পেরে উঠতেছি না রোজার ভিতরে। এরকম যাবতীয় যত সকল পিছুটান আছে সবগুলো যদি ঝেড়ে ফেলতে পারো তবে হচ্ছে প্রসিড হও, তবে হচ্ছে বাকি অংশটুকু দেখো। সো চলো আজকে আমরা এই ভিডিওর ভিতরে কিছু সাজেশন দিব, এই ভিডিওর ভিতরে কিছু স্ট্র্যাটেজি দিব যে কিরকম ভাবে তোমার এই কিছুদিন সময়টাকে আসলে কাজে লাগানো উচিত, কিরকম ভাবে কোন সাবজেক্টে কতটুকু সময় দেওয়া উচিত, সবকিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। চলো শুরু করি। ফার্স্টে যদি আমরা দেখি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে এই সময় আমাদের সমস্যাগুলো কি কি হয়। ফার্স্টে আমি দেখো ডিটারমিনেশন তোমার থাকা দরকার, অথচ স্টিল আমি সেটাকে দুই নাম্বারে লিখে রেখেছি। সেটার একটা কারণ আছে। কি কারণ জানো? কারণটাই হচ্ছে ভাই যে সিলেবাস ইস্যু। তোমার ধরো অনেক সিলেবাস বাকি, অনেকখানি জিনিসপত্র তোমার পড়া হয়নি, তাহলে তুমি যতই ডিটারমাইন্ড হও না কেন তুমি হতাশ হয়ে যাবা। তোমার জিনিসপত্রগুলো হতাশার মধ্যে থাকবে, তোমাকে ভালো লাগবে না পড়তে, তুমি মানে শুরু করলে চিন্তা করবা যে শেষ কবে হবে, তুমি আসলে কোপ আপ করে উঠতে পারবা না। তাই তোমার জন্য একটা বেস্ট সাজেশন হচ্ছে যে ফার্স্ট অফ অল তোমাকে এই সিলেবাসটাকে ভাই কমাই ফেলতে হবে। কিছু করাই নাই ভাই। তোকে যদি আমি বলি এখন যদি এখন থেকে শুরু করে একেবারে A to Z বইয়ের বোল্ড করা লাইন থেকে শুরু করে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে সব তুই পড়ে ফেলতে পারবি, আমি মিথ্যা কথা বলতেছি বা তোমাকে হচ্ছে মিথ্যা আশা দিচ্ছি, এছাড়া আর কিছু না। এটা সম্ভব না এখন থেকে। আমি হার্ডলি বলতেছি তোমার জন্য হচ্ছে 25টা দিন সময় আছে, এর বেশি কিন্তু না। তো এর বেশি যদি সময় না থাকে তাহলে কখনোই তুমি এখানে 14টা সাবজেক্টে সবকিছু পড়ে ফেলতে পারবা না। যদি তুমি প্রত্যেকটা দিনের জন্য 2 দিন করেও সময় নাও, সাবজেক্টের জন্য 28 দিন লাগে। তো যাই হোক, তাহলে কিভাবে করবো আমরা এখানে? তুমি যদি ভিডিওটা আরো পরে দেখো, 15 দিনের ভিতরে দেখো, তখন তোমার জন্য কি থাকবে সেটাও আছে। এই যে দেখো 15 দিন সময় থাকলে তুমি কি করবা সব দেওয়া আছে। সো প্রবলেম নাই, চলো আমরা আগে দেখি যে আমরা তাহলে সিলেবাসটাকে কিভাবে কমাবো। এই সিলেবাস ইস্যুটা আমাদের জন্য সব থেকে বড় ইস্যু, সব থেকে প্রায়োরিটি ইস্যু হচ্ছে এখন। সো তুমি যদি সিলেবাস কমাতে চাও তাহলে তোমাকে একটু টেকনিক্যালি খেলতে হবে, তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। স্ট্র্যাটেজিক্যালি আগানোর মানে কি? তুমি যেগুলো আমাদের হচ্ছে যে সিকিউ এমসিকিউ পরীক্ষা, কিছু পরীক্ষা আছে না সিকিউ থাকে এমসিকিউ থাকে, যেমন হচ্ছে ধরে নাও ইংলিশের দুইটাতে তো সিকিউ এমসিকিউ থাকে না ভাইয়া, থাকে খুব কম থাকে। ওরকম ওই পরীক্ষাগুলো ছাড়া যেগুলো আমাদের সিকিউ এমসিকিউ পরীক্ষা, এই যে সায়েন্সের গুলা, বিজিএস, ইসলাম, এই যে সিকিউ এমসিকিউ পরীক্ষা যে বলা, এই সিকিউ এমসিকিউ পরীক্ষাগুলোর ক্ষেত্রে সিউর সিকিউ বলে একটা জিনিস আছে ভাই, বুঝছো? সব জিনিস পড়া লাগে না, সিউর সিকিউ বলে জিনিস আছে, যেটার একটা সিরিজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই হচ্ছে যে ফ্রিতে দেওয়া হচ্ছে। ঠিক আছে? সো তুমি প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট থেকে শুরু করে বিজিএস সবকিছুই ইউটিউবের লিংকের ভিতরে পেয়ে যাবা যে কোন চ্যাপ্টার থেকে সিওর সিকিউ আসবেই। যে চ্যাপ্টার থেকে সিওর সিকিউ আসবে আমরা সিকিউ গুলাকে হচ্ছে যে একেবারে কনফার্ম করার জন্য সিলেবাসটাকে কমায়া সিকিউ যে টাইপের চ্যাপ্টার গুলাকে এখন থেকে বেশি পড়বো, রিভিশন ডেট গুলাতে সিকিউ চ্যাপ্টার গুলাকে হচ্ছে বেশি কি করব মানে ফোকাস করব। ওইটা আমাদের ফার্স্ট চিন্তা থাকবে। ঠিক আছে? এবং এবং আমি যেটা একেবারে মানে এখন থেকেই বলতে যাচ্ছি, তুমি যে দেখাটা শুরু করলা, তুমি এক্ষুনি উঠে খাতা কলম নাও, খাতা কলম নিয়ে সুন্দর মতন ফার্স্টে একটা সুন্দর করে একটা কথা লিখো যে আমি ডিটারমাইন্ড, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কামব্যাক করব। এতটুকু তোমাকে করতেই হবে, এটা তোমার ফার্স্ট ইনিশিয়েটিভ। তুমি যদি এতটুকু করতে যাই এটাতে দেখো যে এটা করতে পারতেছো না, তুমি যদি এখানে একটা কমেন্ট করতে যাই দেখতেছো যে তুমি কমেন্ট করতে পারতেছো না, যে তোমার আসলে কমেন্টটা হচ্ছে না যে না ভাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি করবো ইনশাআল্লাহ, এই প্রথম এক্সপ্রেশনটা যদি তোমার ভিতরে না আসে তাহলে বুঝবা যে আসলে তোমার এখনো বোধহয় কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে, অথবা তুমি চাচ্ছই না এরকম কিছু একটা করতে। সো এই ঝামেলাটা প্রথমে কাটায় উঠো, তারপরে চলে আসো আমরা সিলেবাসটা ফার্স্ট অফ অল কমাই দেই। কিভাবে সিলেবাস কমাবো যেটার কথা বললাম, সিওর সিকিউ এ যাবো, আর এমসিকিউ এর জন্য সব সাবজেক্ট, এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার পড়তে হবে, বাট সেটার জন্য বলবো আমি এসএসসি সাজেশন। কিভাবে এসএসসি সাজেশন নিয়ে নাও, এসএসসি সাজেশন থেকে সাজেশন আর সলিউশন একসাথে থাকবে, ওখান থেকে তুমি এমসিকিউ কমপ্লিট করো, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে একটা রিভিশন।
ঠিক আছে? তো সিলেবাসটাকে আমরা কমাবো প্রথমে, তারপরে চলে আসবো আমাদের ডিটারমিনেশন। সিলেবাস কমিয়ে রেখে দিলা, সিলেবাস তো কমে গেছে ভাই, সমস্যা নাই, পরীক্ষার আগের ছুটির ভিতরে পড়ে ফেলবো, জিন্দেগিতে হবে না। সুন্দর করে স্টিকি নোটের ভিতরে লিখো যে কখন কি পড়বা। এই যে আমি এখানে লিখে রাখছি দুইটা সাজেশন রেড কালার দিয়ে, ওগুলো নিয়ে যাচ্ছি, একটু পরে আলোচনা করতেছি। যাই হোক, এই ডিটারমিনেশনটার জন্য স্টিকি নোটে লিখে একেবারে সুন্দর মতন ছাপায় রাখো যে তোমাকে কি করতে হবে, কোন প্ল্যানে আগাতে হবে। ওকে, এরপরে আসো টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা মেইনলি আমরা সবসময় চিন্তা করি যে আমাদের টাইম ম্যানেজমেন্টটা বোধহয় হচ্ছে শুধুমাত্র পরীক্ষা হলে, যে পরীক্ষা হলে একটা সিকিউ এর জন্য 23 মিনিট করে সময় লিখবো, একটা ক খাওয়ার জন্য 1 মিনিট 2 মিনিট করে এরকম ভাবে সময় লিখবো, এরকম হ্যান ত্যান, আর বেশি কিছু চিন্তাই করি না। এটা সম্পূর্ণ একটা ভুল। এই টাইম ম্যানেজমেন্টটা তোমার প্রত্যেকটা দিনের টাইম ম্যানেজমেন্ট, তোমার কাছে যে এখন থেকে 10-10 5 দিন আছে এরকম, বা 5-5 10 দিন, 5-5 3 দিন আছে এরকম, বা 6-6 3 দিন আছে এরকম, প্রত্যেকটা দিনের টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা আসলে বলতে বোঝানো হচ্ছে যে তুমি এই সময় প্রত্যেকটা সাবজেক্টকে কিরকম ভাবে ভাগ করে, কিরকম ভাবে সময় দিয়ে পড়তেছো, সেই ম্যানেজমেন্টটা। কারণ এই ম্যানেজমেন্ট ছাড়া তুমি যদি চিন্তা করো আজকে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তেছোই, বিলিভ মি, তুমি 5 ঘন্টার বেশি ওই দিন কিছু পড়তে পারবা না। আর তোমার কাছে যদি প্রপার প্ল্যান না থাকে তুমি আগাতে পারবা না জিন্দেগিতে। না একদিন পড়লা, 2 দিন পড়লা, বাস শেষ। দেখবা তুমি একটা জিনিস, যে তোমার যখন প্রেশার থাকে তখন তোমার খালি বেশি পড়া হয়। যেমন ধরো পরের দিন বলছে যে পরের দিন অমুক জায়গার ভিতরে হচ্ছে যে স্যারের কাছে একটা পরীক্ষা, যে পরীক্ষা না দিলে স্যার ম্যাডাম বকাবকি করে বা বাসায় ফোন দেয়, এরকম কিছু। ওই প্রেশারওয়ালা পরীক্ষাটা তুমি ঠিকই দাও, ঠিকই ভালো করে একটু পড়ে শুনে দাও, কিন্তু যেটার ভিতরে প্রেশার নাই ওটাকে তুমি হেলায় কাটায় দাও। কেন এরকমটা ঘটে? কজ আমাদের কাছে একটা প্ল্যান থাকে না, আমাদের কাছে একটা প্রেশার থাকে না। সো এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টার ভিতরে তোমাকে খুব ভালো মতন ভাবে একেবারে মানে কেয়ারফুল হইতে হবে। আর পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো সেই রিলেটেড কথাবার্তা তো বলবোই, যে কোন সিকিউ এর পিছনে কতটুকু সময় দেওয়া দরকার, কোনটা সিকিউ কতক্ষণ ধরে পড়া দরকার, সব রিলেটেড কথাবার্তা থাকবে। ওকে, এরপরে দেখো, এই যে একটা কথা বলতেছি, অপ্রয়োজনীয় ভুল। বা ভুল তো অপ্রয়োজনীয়ই হয়, এক্স্যাক্টলি, ভুল অপ্রয়োজনীয়ই হয় এবং আমরা অপ্রয়োজনীয় ভুল করি। কেমন অপ্রয়োজনীয় ভুল করি? ধরে নাও তুমি মানে চিন্তা করলা ভাই সিলেবাস কমাবো, একটা সিলেবাসের চ্যাপ্টারের গুলা টপিকের নাম লিখবো, এগুলা সেগুলা করবো, আমার একটা বেলা চলে যাবে। তাহলে একটা বেলা বাদ দিয়ে যদি আমি সিকিউ পড়ি ওই বেলা না দিয়ে, তাহলে তো আমার লাভ আছে, খুবই লাভ, আসলেই খুবই লাভ। কিন্তু ওই এক বেলায় 2টা সিকিউ পড়লো না, পরের বেলা দেখবে তুমি পড়তেই বসতেছো না, কারণ তোমার কাছে কোনো প্ল্যানই নাই যে তুমি কি পড়বা। এই প্ল্যান না থাকা মানুষজনকে বলা হয় হচ্ছে আসলে অন্ধকালের হিল ছোড়া। ওই এদিকে পড়ে, ওইদিকে যায় একবার, এটা পড়ে একবার, ওইটা পড়া শুরু করে একবার, যেটা দেখতে পায় না ওইটাই মনে হয় পড়া শুরু করে। এই যে একটা ইমপ্রপার প্ল্যানের ফলাফল, ওই সময়ে চলে আসে হচ্ছে সব থেকে অপ্রয়োজনীয় ভুল। 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরে পাখমের মতন 3.5 হাত জমির ভিতরে, হ্যাঁ শেষ, হ্যাঁ ভাই হয়েছে, আর না ভাই আলহামদুলিল্লাহ বাদ দি। তোমার কাছে সব থেকে প্রথম যে জিনিসটা দরকার এই প্ল্যান শুরু করা, সেটা হচ্ছে নিজের একটা প্রপার প্ল্যান বানানো। ওই প্রপার প্ল্যানটা হতে পারে যদি 25 দিন আগে দেখো, তাহলে তোমার কাছে 10 দিন 5 দিন মতন সময় আছে। এই 10 দিন 5 দিন সময়টাকে ভাগ করা কি মানে হচ্ছে, তুমি এইটাতে একটা রিভিশন এক করবা, বুঝছো? এই 10 দিনে একটা রিভিশন, এই 10 দিনে একটা রিভিশন, 20 দিন গেল। আর এই যে 5 দিন, এটাকে সুপার রিভিশন বলেন না, এটাকে বলা হয় স্টর্ম রিভিশন, বুঝছো? স্টর্ম, তুমি একবারে ঝড়ের গতিতে একটা রিভিশন করবা। এই যে এই রিভিশন 1 রিভিশন 2 এর ভিতরে হয়তো বা নতুন কিছু টপিকে তোমার একটু উইকনেস আছে, তুমি সেটাকে একটু ভালো করে শিখতেছো বা বুঝতেছো, ওই টপিক রাখতে পারো। কিন্তু স্টর্ম রিভিশনে আর কোনো টপিক নাই, যা পড়ছো সেটাই, এক্সট্রা আর একটা বিন্দু মাত্র জিনিস পড়তে যাও না, ঠিক আছে? তাহলে এটাই এই রিভিশনের স্ট্র্যাটেজি। যদি তোমার কাছে 20 দিন হয় বা 20 দিন আগে তুমি ভিডিও দেখো, তাহলে 8 দিন 4 দিন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেই মানে টোটাল রিভিশনের স্ট্র্যাটেজি। এখানে যদি তুমি 15 দিন আগে দেখো, তাহলে তোমাকে বলবো 6 দিন 3 দিন, অ্যাটলিস্ট মিনিমাম এই কয়টা দিন হাতে রেখেই আশা করি যে ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য প্রপার একটা প্ল্যান ক্রিয়েট করা খুব সহজ হবে, যে তুমি আসলে কোন দিন থেকে শুরু করতে চাচ্ছ। এখন যদি দেখো যে তোমার কাছে সময় আরো কম, ধরো 12 দিন আছে বা 10 দিন আছে বা ধরো 11 দিন আছে, এরকম সময় যদি কম থেকে থাকে, তাহলে তোমার পড়াশোনার ইন্টেন্সিটিটা বাড়াইতে হবে। মানে যেখানে তুমি পরিশ্রম করতে চিন্তা করতে 6 ঘন্টা দিবা 8 ঘন্টা দিবা, সেখানে এখন তোমাকে 10 ঘন্টা দিতে হবে, 11 ঘন্টা বা 12 ঘন্টা দিতে হবে। তাছাড়া তো কামব্যাক করা পসিবল হবে না। কামব্যাক করতে গেলে ধরো এটা বলে একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে, অথবা ধরো চিন্তা করো যে আমি কমেন্টও না ভিডিও না, আমি ধরো অন্য কিছু চিন্তা ভাবনা করতেছি, যে ডিরেক্ট খালি চলে আসবো, ভিডিও দেখলাম, মানে হজম করে নিলাম, কামব্যাক হয়ে যাবে, এরকম ভাবলে কখনোই এটাতে কামব্যাক হয় না ভাই। কামব্যাক করতে গেলে দৃঢ় প্রতিজ্ঞা দরকার। এখানে দাঁড়িয়ে থেকে তোমার নিজের ডিটারমিনেশনে তোমার নিজেকে ছাড়িয়ে যাওয়া দরকার, যে আমি যতটুকু ভাবতাম যে পরিশ্রম করতে পারছি, তার থেকে বেশি আমি পরিশ্রম করে দেখাচ্ছি, সেটাতে হতে পারে হচ্ছে কামব্যাক। আর কামব্যাক করার জন্য সব থেকে মোটিভেশন হচ্ছে তোমার নিজের বাবা মা। নিজের বাবা মার দিকে দেখো, তাদের কাছ থেকে সাপোর্ট চাও, তাদের কাছ থেকে বলো যে তোমার মানে আমাকে হচ্ছে যে সময় দাও, আমাকে হচ্ছে স্পেস দাও, আমি তোমাকে হচ্ছে যে এই একেবারে মানে ফলাফল বের করে নিয়ে এসে দেখাচ্ছি, এইরকম ভাবে। এবং তোমার শুধুমাত্র তোমার এনভায়রনমেন্টটা ঠিক করার জন্য ওই দুইটা মানুষ কি পরিমাণে খাটাখাটনি করতেছে, কেউ বাইরে কেউ ভেতরে, কি পরিমাণে।
সো ওই জায়গা থেকে তুমি যদি আর মোটিভেশন না পাও, তাহলে আমি বা আমার মতন এরকম জয়টা ভাইয়া এসে তোমাকে মোটিভেশন দিক না কেন, তোমার খুব একটা বেশি কাজে লাগবে না। এই মোটিভেশনে তুমি একদিন, 1.5 দিন, 2 দিনের বেশি চলতে পারবে না। নিজের বাবা মার দিকে তাকাও, তুমি নিজের বাবা মার দিকে দেখো যে এই যে ঈদ আসতে চলেছে, তো তার পরীক্ষা মানে তোমার টেনশন কতটুকু যে তোমার ঈদের 10 দিন পরে পরীক্ষা, নাকি ওনার টেনশন বেশি। যদি আজকে এটা না হতো, তাহলে নিশ্চিত তোমাকে ঈদের জন্য হয় হচ্ছে গ্রামের বাসা বা অন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা বেড়াতে নিয়ে যাওয়ার একটা কোনো না কোনো প্ল্যান থাকতো না? অবশ্যই থাকতো, ইভেন থাকবেও। নিজের পরীক্ষাটা কমপ্লিট করে দিয়ে ফেলো, পরে একটা সময় পাবা, ইনশাল্লাহ হচ্ছে যে ফ্যামিলিতে ভালো সময় দিও। কিন্তু যদি এক্সামটা খুব একটা ভালো না দিতে পারো ভাইয়া, তাহলে দেখা যাবে যে তুমি পরবর্তীতে যে কোনো জায়গাতে যত আরামায় সেই খায় সেই হচ্ছে দিন কাটাও না কেন, রেজাল্টের দিন এসে সবগুলো 180 ডিগ্রি উল্টা হয়ে যাবে। ওকে, সো হোয়াটএভার, চলে আসো। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এতক্ষণ ধরে পড়াশোনা করলে তো মানে মানে চিন্তা ভাবনা করবে যে মানুষজন আমাকে আতেল বলবে, মানে বলবে যে সবসময় ব্রাদারের মতন পড়তে থাকে হ্যান ত্যান এরকম। আমি বলবো বলুক, নো প্রবলেম। ওই মানুষজনগুলাই তোমাকে রেজাল্টের পরে যখন একটা ভালো রেজাল্ট হবে, তখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে ঘুরে যায় তোমারে মানে মানে লুতুপুতু করে আন্দোলন মানে করবে একেবারে, যে মানে মাথায় তুলে নিয়ে নাচবে, এরকম একটা অবস্থা। তোমার প্রশংসায় একেবারে তারা পঞ্চমুখ হয়ে যাবে, যা রে ভাই তুমি তো, আমি তোমার চিনতেই পাই না হ্যান ত্যান, এরকম একটা অবস্থা, বুঝছো? পাশের বাড়ির আন্টি ঠেস না খাইতে চাইলে এই সময়টাতে যদি আতেল হইতে হয়, হোক, নো প্রবলেম, এটা কোনো বিষয় না। বিলিভ মি, এই মানুষগুলাই হচ্ছে পরবর্তীতে এসে ভার্সিটিতে এসে সাইন করে, ওই মানুষগুলাই ভার্সিটিতে এসে সাইন করে, কলেজে এসে সাইন করে। তোমার প্রতিভা বিকাশের জন্য অনেক সময় আছে। অ্যাটলিস্ট এই 15টা দিন তুমি এক্সট্রা অন্য কোথাও প্রতিভা বিকাশ করতে যাও না ভাইয়া। ওকে, এখন আসো যে আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম ভাবে মেইনটেইন করতে পারি। ফিজিক্সের কথা যদি চিন্তা করি, ফিজিক্সে আমাদের জন্য 2 দিন, কেমিস্ট্রির জন্য মানে সায়েন্সের সাবজেক্টগুলো সবগুলো হচ্ছে 2 দিন করে নেওয়া হয়েছে, ম্যাথ সহ, মানে ম্যাথ যদিও আমাদের কমন সাবজেক্ট বাট স্টিল 2 দিন করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই 2টা দিন এরকম ভাবে 1 2 3 4 5, এখানে 10 দিন ধরো, 10 দিন গেছে। তারপরে এখানে হচ্ছে যে টোটালে 4 14 আর 3 17 আর একে হচ্ছে 18, টোটাল 18 দিনের একটা মোটামুটি ভাবে চিন্তা ভাবনা করা গেছে। তো তোমার জন্য এটা 20 দিনের মাস্টার প্ল্যান যখন হবে, সেই চিন্তা যদি করো, বা টোটাল 25 দিন যদি তোমার হাতে থেকে থাকে, সেই চিন্তা যদি করো, ওই ইন্টেন্সিটি বা ওই অনুপাতে এটাকে কমিয়ে ইন টোটালে তোমাকে এই টাইমের ভিতরে এটাকে একটা শিডিউল করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি ফিজিক্স 2 দিনে পড়ে ফেলবো। ফিজিক্স আসলে 2 দিনে কি পড়বো? ফিজিক্স আসলে তুমি 2 দিনে কি পড়বা? তুমি ফিজিক্সের 2 দিনের ভিতরে যে জিনিসটা পড়বা, সেটা হচ্ছে তোমার ফিজিক্সের ভিতরে ফার্স্ট অফ অল যে অংশটা তুমি গ্যাপ আছে, তুমি জানো যে এই জায়গার ভিতরে আমার গ্যাপ আছে। তোমার যদি গ্যাপ ক্লিয়ার করার মতন প্রপার কালেকশন থাকে, তুমি গ্যাপ ক্লিয়ার করলা। তুমি গ্যাপ ক্লিয়ার করবা কেমনে? 2 রকম ভাবে গ্যাপ ক্লিয়ার করা যেতে পারে। এক, তুমি হচ্ছে বই পড়তেছো, অথবা তোমার কাছে কোনো কোর্সের অ্যাক্সেস আছে, তুমি সেখান থেকে ক্লাস কমপ্লিট করতেছো। দেখো, দ্যাট ডাজন্ট মিন যে তোমার কাছে এখন নতুন করে কোনো কোর্স নিতে হবে। আমি তোমাকে পার্সোনালি প্রিফার করবো যে এখন নতুন করে কোনো কোর্স নেওয়ার প্রয়োজন নাই। বাট স্টিল তোমার কাছে যদি কোনো কোর্সের অ্যাক্সেসই না থাকে, যে জায়গার ভিতরে অন্তত সুসজ্জিতভাবে সকল ক্লাস সকল টপিকের উপরে দেওয়া আছে, তাহলে তোমার জন্য অবশ্যই এটা বলতে হবে যে অন্যান্য মানুষজন তোমার থেকে এগিয়ে আছে, ঠিক আছে? তারা অবভিয়াসলি নিজের কাছে একটা ব্যাকআপ রেখে দিয়েছে। সো তুমি এই জায়গাটাতে একটা দেখতে পারো যে আমাদের এখানে লিটারালি গ্যাপ ক্লিয়ার ক্লাস, লাস্ট শর্ট ক্লাস সব রিভিশনের জন্য এটা প্রপারলি এটা দেওয়া আছে। তো আমার জাস্ট এটা আমি তোমাকে এখন আবার বলতেছি, শোনো, যদি তোমার কাছে অলরেডি আমাদের এর আগে একাডেমিক ননস্টপ প্রোগ্রামও ছিল, সো ওই প্রোগ্রামের ভিতরেও যদি যুক্ত থাকো, তাও আমি বলবো না যে এখানে নতুন ভাবে এসে যুক্ত হও। বাট যদি তোমার কাছে কোনো অ্যাক্সেস না থাকে কোনো একটা সুসজ্জিত পড়াশোনার বা সুসজ্জিত একটা কন্টেন্টের, তাহলে তোমার একটা অ্যাক্সেস নেওয়া উচিত, সেটা যেখানকারই হোক, এই প্ল্যাটফর্ম হোক অন্য প্ল্যাটফর্ম হোক, বাট স্টিল একটা নেওয়া উচিত। কেন? কারণ তুমি ভুলে গেলে এখন যদি নিজে বই পড়ে গুগল করে করা শুরু করো ভাইয়া, এখনকার সময় অন্তত করে তুমি পারবা না। ফ্রি সোর্স দেখে ঘেটে শুরু করো ভাইয়া, পারবা না, হবে না, এতটুকু সময় নাই তোমার কাছে। তোমার জন্য বেটার হয় নিজের কাছে কোনো একটা কিছুর অ্যাক্সেস থাকা, অথবা ক্লাস কমপ্লিট করা। এই যে ক্লাস কমপ্লিট, এখন নতুন করে নতুন টপিকের উপরে না, জাস্ট যতটুকু সময়ের ভিতরে হয়, যত অল্পভাবে কমপ্লিট করা যায় ততটুকু, অ্যাটলিস্ট খুব মানে অনেক বেশি ইনকমপ্লিট হয়ে আছে এমন তো অবস্থা না নিশ্চয়ই। ওকে, এরপরে চলে আসো সেই জিনিসটা লিখা। ভাই সেই জিনিসটা লিখা, আমি একটা কথা বলি, হ্যাঁ, 90 পাওয়া মানুষ, 85 পাওয়া মানুষ, 95 পাওয়া মানুষ, এই যে ধরো 3টা ধরনের মার্ক পাওয়া মানুষ, এই 3জন ধরনের মার্ক পাওয়া মানুষের মধ্যে মেধার দিক থেকে কতটা বেশি কম বেশি আছে বলে তোমার কাছে মনে হয়? বলো তো। কেউ একজন 85 পাইছে, কেউ একজন 90 পাইছে, কেউ একজন 95 পাইছে, কতটা বেশি বলো তো? 0.001, এত বোধহয় কম বেশি, এর থেকেও কম, বিলিভ মি, এর থেকেও কম। মেধা তাদের ডিফারেন্স খুব বেশি না, লিটারালি মেধার তাদের ডিফারেন্স অনেক কম, তার প্রায় সেম মেধাবী। তাহলে তাদের 5 10 15 মার্কের ডিফারেন্সটা বানাচ্ছে কি বলতো? তার পরিশ্রম, কোনো কথা নাই, তার পরিশ্রম। এই একটা মাত্র জিনিস ভাই, যেটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না, মেধা দিয়ে রিপ্লেস করা যায় না, টাকা দিয়ে রিপ্লেস করা যায় না, আদার্স কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। কাকে? পরিশ্রমটাকে। এই জিনিসটা করো, এই জিনিসটা স্বয়ং স্রষ্টা দেখেন ভাই, যে তুমি যদি একজন পরিশ্রমী হও, কেউ একজন ক্লাস 9 থেকে শুরু করে 10 থেকে শুরু করে পরিশ্রম করেই আছে, ও তো ভালো রেজাল্ট করবেই। তুমি এসে 15 দিনে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমাকে ভালো রেজাল্ট করাই দিও, ভালো রেজাল্ট হয়ে যাবে, এরকমটা কি হবে?
নিশ্চয়ই হবে না। সো পরিশ্রমটা কইরা অন্তত, এইটার কোনো আসলে বিকল্প নাই। লিটারেলি যেটার কথা বলতেছি, এই যে পরিশ্রম, ওদের ভিতরে ওই জিনিসটারই হচ্ছে যে পার্থক্য। পরিশ্রম একজন করে আর একজন হচ্ছে যে করে না, বুঝছো? যে একজন কম বেশি করে আর একজন হচ্ছে যে একটু কম করে একটু বেশি করে, এটার জন্য এরকম ডিফারেন্সটা ক্রিয়েট হয়। এছাড়া আর অন্য কিছু দিয়ে ডিফারেন্স ক্রিয়েট হতে পারে না। এই যে 85 পাইছে, যে 90 পাইছে, 95 পাইছে, এটার ভিতরে। এখন যে তাহলে পড়াশোনাটা করছে, ও লিখে লিখে পড়ছে, বুঝছো? ও লিখে লিখে পড়ছে। তুমি একটা উপাদ্য লিখে লিখে পড়ো আর হচ্ছে যে ডিরেক্ট মুখস্থ করো, দেখো কোনটা বেশি সাস্টেনিং হয়, কোনটা বেশি লং লাস্টিং হয় তোমার ভিতরে। আশা করি বুঝতে পারবা। ওকে, তো যাই হোক, এরপরে চলে আসো যেটার কথা আমি বলতেছিলাম। বিজিএস এর জন্য দেখো ভাই, এখানে 2 দিন সময় রাখা হয়েছে। যেগুলো সাবজেক্ট আমরা বুঝি না, যেখানে আমার মনে হয়েছে টাইম দেওয়া দরকার, সেখানে আমি দিছি। দ্যাট ডাজন্ট মিন যে সবাই এরকম এখানে সেম পরিমাণ সময় লাগবে। আইসিটি কারো একদিনের থেকে কমও সময় লাগতে পারে। ইটস আপ টু ইউ, এটা তোমার উপরে নির্ভর করতেছে যে তোমার কতটুকু পড়া হয়েছে। বাট স্টিল যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, এই যে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তাহলে তোমার হয়ে যাবে। এখন তোমাকে একটা কথা বলি ভাই, ধরো 10 দিনের ভিতরে তোমাকে একটা টোটাল রিভিশন দিতে হইতো। ধরো ওই রিভিশনের ভিতরে বায়োলজি বা ম্যাথ বা যে কোনো একটা ইসলাম শিক্ষা কোনো সাবজেক্ট একটু কম হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি পরের 10 দিনে ওকে হ্যাম্পার করবা না। প্রয়োজনে তো পরের 10 দিনে তুমি অন্যান্য সকল সাবজেক্ট রাখো, ওকে একটু সময়টা বাড়াই দিও। বাট তোমার প্ল্যানটা সবসময় আনঅল্টার্ড রাখার চেষ্টা করবা। একেবারে খুবই একেবারে মানে অনিবার্য কারণ না হইলে আনঅল্টার্ড রাখার চেষ্টা করবা। নিজের প্ল্যানটাকে একেবারে ধরে রাখার চেষ্টা করবা। এবার আসো দুইটা একেবারে বেসিক সাজেশন দিই। ফার্স্ট বেসিক সাজেশন, সেটা হচ্ছে যে যেটার কথা বললাম, যে একটা সিঙ্গেল মিনিট মুভ করবা না একটা প্রপার প্ল্যান ছাড়া। সো ফার্স্ট অফ অল সুন্দর করে খাতা কলম নাও। খাতা কলম নিয়ে যে সাবজেক্টের ভিতরে সব থেকে বেশি গ্যাপ আছে ওই সাবজেক্টটা লিখো। ওই সাবজেক্টটা প্রথমে লিখো, ওই সাবজেক্টের পরে ওই সাবজেক্টের চ্যাপ্টার লিখো, যে কোন চ্যাপ্টারের ভিতরে সব থেকে বেশি গ্যাপ, ওই চ্যাপ্টারের টপিক লিখো। এই যে এরকম ভাবে প্রত্যেকটা পেজ বানায় ফেলো। 14টা পেজ হলে 14টা পেজ চলে আসুক তোমার কাছে, যতক্ষণ সময় লাগে লাগুক, একটা বেলার বেশি সময় লাগবে না। একটা দিন রোজা থেকে এই কাজটা করো। এই কাজটা করলে তোমার পড়াশোনা নখদর্পণে চলে আসবে ভাই। রীতিমতন তুমি দেখতে পাবা যে আসলে তোমার কি কি জায়গার ভিতরে সমস্যা হয়ে আছে, কি কি তোমাকে করতে হবে। আর তারপরে তুমি এবার হচ্ছে ফিল্টার করা শুরু করবে আমাদের ওই ভিডিওগুলো দেখে, অথবা কোর্সের ভিতরে ওই জিনিসগুলো ইনক্লুড করা আছে ওইটা দেখে, যে আসলে কোন জায়গা থেকে শিওর সিকিউ টাইপের আসতেই পারে, কোন জায়গা থেকে শিওর সিকিউ আসতেই পারে। যে জায়গা থেকে দেখতেছো যে তোমার ওখানে দুর্বলতা আছে বাট শিওর সিকিউ না, ওইটা দরকার নাই, ও তো আমার বাদ লাগবেই না। সো আমার এইভাবেই আসলে পড়াশোনার কন্টেন্টটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এই পড়াশোনার কন্টেন্ট তোমার কিন্তু লিটারেলি নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করবে। ওই কনফিডেন্সটা এই সময় অনেক বেশি জরুরি। আচ্ছা, সো খুব বেশি লং হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি না এত বেশি। এবং এই কয়েকটা দিন একটু স্পেসিফিক হও ভাইয়া, এটার কথা বলা হয়েছে। এই যে জাস্ট কয়েকটা দিন সময় আছে, এই কয়েকটা দিন স্পেসিফিক হও। জীবনে মেলা সময় পাবা বন্ধু বান্ধবের সাথে ইফতার করতে, ফ্রেন্ডদের সাথে, কলেজের একটার সাথে, এসএসসি ব্যাচের সাথে ইফতার করতে, অমুক প্রোগ্রামে যে ইফতার করতে, গ্রামবাসীর সাথে ইফতার করতে, মেলা সময় পাওয়া যাবে ভাই। এই সময়টা হচ্ছে যে একটু একটা সিঙ্গেল মিনিট আসলে নষ্ট করো না, ঠিক আছে? এই যে ভিডিও দেখলা, ভিডিও দেখার পরে ডিটারমাইন্ড হইলা, তারপরে আবার যে ঘুমায় গেলা, একটা সিঙ্গেল মিনিট নষ্ট করিস না ভাই। বিলিভ মি, তোর ভিতরে আর যে বোর্ড ফার্স্ট হচ্ছে ওই ছেলের ভিতরে একটাই পার্থক্য, ও এই কথাটা শুনে আসলেই কাজে লাগাইতেছে, আর তুই আর আমি লাগাইতেছি না। ওই জন্য আমি নিজেও বোর্ড ফার্স্ট হতে পারি নাই। বাট হোয়াটএভার, আমার একটা ভালো রেজাল্ট ছিল, অ্যাটলিস্ট আমার বাবা মা আমার জন্য সন্তুষ্ট ছিল, এরকম একটা ছিল। বাট আমি আশা করি তুমি যদি চেষ্টা করো তুমিও পারবা এতটুকু। আমাদের দরকার অতটুকুই, যে পৃথিবীর জীবনে যেন আমার বাবা মা আমার প্রতি সন্তুষ্ট থাকে। আচ্ছা, সো একটা সিঙ্গেল মিনিট আমি যেন নষ্ট না করি, আসলে যে একটা সিঙ্গেল মিনিট আমার জন্য আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল। এর জন্য এই টাইমটা একটু স্পেসিফিক হও। পরবর্তীতে যে এটা অনেক সময় পাওয়া যাবে এগুলা কমপ্লিট করার। এখন এই ইমপ্লিমেন্টেশনের বেস্ট একটা উপায় হচ্ছে কনসেপ্ট পড়া, কনসেপ্টটাকে রিভিশন দেওয়া, এই সাইকেল ওয়াইজ রিভিশন, যেটা রিভিশন 1, রিভিশন 2, রিভিশন 3 বলা হয়েছে, তারপরে প্রপার এক্সাম দেওয়া। এই এক্সামের অ্যাক্সেসটা নে ভাই। এই এক্সামের অ্যাক্সেসের জন্য যদি আমি তোকে বলি যে কোর্স কিনা দরকার কিনা, আমি বলবো যে হ্যাঁ ভাই তুই কেন, লিটারালি বলবো যে কেন। কারণ এক্সামটা এই সময়ে না দিলে তুমি জানতেই পারো না যে তোমার আসলে পরীক্ষা থেকে প্রশ্ন হবে কেমনে। রিভিশন তো সব করে ফেললা, ধরো রিভিশন করে দিয়ে শেষমেশ জায়গায় দেখবা যে তুমি মানে এত পরিশ্রম করে রিভিশন যায়, শেষমেশ স্পেসে আছো, বুঝতেছো না যে এই বামে যাব, ডানে যাব, উত্তরে যাব নাকি দক্ষিণে যাব, বুঝতেছো না। এরা বুঝাবে বা এরা দিক নির্দেশনা দিবে হচ্ছে তোমাকে এক্সামগুলো যুক্ত হও, এক্সাম দাও, এক্সাম ব্যাচে ভর্তি হও। এখানে যদি প্রয়োজন হয় এখানে, অন্য যদি প্রয়োজন হয় অন্যখানে, নো প্রবলেম। তুমি অফলাইনে হও, অনলাইনে হও, এক্সাম দাও। এক্সাম দিলেই তোমার বোর্ডের রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আর বেশি সময় না বাড়াই, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।